সুখের সাথী জীবনে মরণে। পরম গুরু মাতা পিতা গুরু হয়ে মোর জ্যেষ্ঠ ভ্রাতা বিধানে, যার বাক্যিতে সকল চিনলাম তারে ভুলি কেমনে। হরি রুষ্ট হলে পরে গুরু রাখবেন দয়া করে বিধানে, কিন্তু গুরু রুষ্ট হলে পরে হরি রাখবেন নাই নিদানে। গুরু বাক্যে রেখো বিশ্বাস, যতদিন তোর আছে রে শ্বাস মনরে। অধমীর এই অভিলাষ গুরু স্থান দিও তোমার রয়েছে চরণে। এ বন্দনা করে ক্ষান্ত কবি গানের যে বৃত্তান্ত, আদি অন্ত চূড়ান্ত করতে চাই আমার বিপক্ষের কবি যিনি মিল্টন সরকার গুণমণি। এ সভায় এসে তিনি সাজিয়াছে পণ্ডিত মশাই। কি বলবো আপনাদের কাছে, আমার এই গুরু দায়িত্ব দিয়েছে, আমার তো সেই শক্তি নাই। কার দায়িত্ব দিয়েছে? এইখানে যে গোসাই ছিল কিনা, গোবিন্দ মোহন গোস্বামী, ও আমাকে যে দায়িত্ব দিয়েছে, ওর বাবা কি জানে এই নামের অর্থ কি? কয়েকজন ভদ্রলোক, ওপার বাংলায় ট্রেন লাইন আছে তাই না? আমাদের বাংলাদেশের চেয়ে ভালো ট্রেন লাইন ওপার বাংলায়, বিশেষ করে পশ্চিম বাংলায় ছাড়াইয়া বাহির কান্ট্রি, মানে হিন্দুস্তান, অর্থাৎ এই যে বাঙালি বাঙালি যেখানে থাকে সেই বাঙালি রাজ্যটা ছাড়াই, সেই ট্রেন লাইনের উপর দিয়ে কয়েকজন ভক্ত যাচ্ছে। ট্রেনে যারা যায় ওই তালের আটি চাবাইছে কায়দা করে। আটি চাবাইয়া দেখবেন চাবাতে চাবাতে তালের আটির মধ্যে কি বের হয় বলেন তো? পাকা চুল। কি বের হয় না চুল? দাড়ি। ওই ট্রেন দিয়ে খেলাইয়া গেছে। কয়েকজন ভদ্রলোক গেছে, এইটা কি ধৈর্যাই উঠাইছে, চেনে নাকে। ওই দেশে তাল গাছ নাই। কি বলবো আপনাদের ভাই, একজন একজনকে বলতেছে ভাই এইটা কি বলো তো। তাই বলছে দাড়ি আছে, পাকা চুল আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, কিন্তু বুঝি না যেটা কার মাথা। বলো শোনো, একটা কাজ করো, কি গ্রামের মোড়ের কাছে যেতে হবে, সে যদি কিছু আমাকে বলতে পারে। মোড়ের কাছে যখন নিয়ে গেল, বলছে এইটা কি বলুন তো। উনি ধরে মানে আসতেছে, ব্যাপারটা কি কর্তা আপনার কাছে আসলাম যে এটা কার মাথা? এটা নাক আছে, চোখ আছে, মুখ আছে, দাড়ি আছে, মোষ আছে, চুল আছে, পাকা পাকা চুল। আসছি আপনার কাছে, আপনি বলবেন তো এটা কি? আমি হাসছি কেন জানো? কি এটা কি তা তো আমি নিজেই জানি না। কি বলবো আপনাদের কাছে, আমাকে যার দায়িত্ব দিয়েছে তার শক্তি সম্পর্কে আমি জানি। গোবিন্দ মোহন গোস্বামী হাসার কথা নয়। আমার কাছে বলুন দেখি, আমি কি গোবিন্দ মোহনের ভূমিকায় কথা বলতে পারি নাকি? গোবিন্দ মোহন যিনি প্রেমের বাজারে থাকেন তিনি। হ্যাঁ গোবিন্দ মোহন, তুমি রসরাজ, এই সভায় তুমি আসো আজ। সর্বাগ্রে তোমার আশীর্বাদ পথে আমি প্রণতি জানাই। তুমি থাকো যে দেশে বন্ধু, তুমি আমার কথা নিও, আমায় তুমি ভালোবেসে বেসে নিদাসনে বসে বসে হরি কথা, কৃষ্ণ কথা, আল্লাহ কথা আমার মুখে তুমি তুলে দিও। প্রণামিয়া গোবিন্দ মোহনের পায় যাব কাব্য ভূমিকা। তো প্রথম প্রশ্ন করতে 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 কয়টা প্রশ্ন করেছে? 5টা। কি আমি 7টা লিখে নিয়েছি। প্রথম বলেছে তাই দীক্ষা দিয়ে কেন দক্ষিণা নাও, তার জবাব চাই। মন্ত্রের দোষ না তোমার দোষ, তুমি বলে যাইও নন্দ ঘোষ। এই সভা পাশে কেন তোমার মন্ত্র, একই মন্ত্র 2 জনকে দিলে 2 ভাবে জগতে আসে। আবার বলছে তাই মালায় কয়টা গুটি আমি জানতে চাই। মারুফতের মূল তত্ত্ব কি? দোষ আমরা বাজাই কেন, মানে দোষ আমরা বাজাইও না, মারুফতে মুসলমান শাস্ত্রে গায়। আবার বলছে আসল নাম কি? আবার বলছে মা বাবাকে ভালোবাসে না কেন, তার জবাব চাই। আর আছে নাকি? আর নাই তো। প্রশ্ন দিয়েছে আর কি, কায়দা করে দিয়েছে। আমারে এতগুলো প্রশ্ন দিয়েছে, আমার মন চাই কি জানেন, আমি আগেই ওরে প্রশ্ন দিই। ওই এলাকার পণ্ডিত, সমাজে কয় প্রকার পণ্ডিত আছে আপনারা জানেন?
তিন প্রকার। পিছে হাত দিয়ে যারা হাঁটে তারা এক পণ্ডিত। পিছে হাত দিয়ে ভাবে কি জানেন, যে কারে কত টুক দেবে। পিছে হাত দিয়ে আর কি টেপতেছে, কি দুই হাত পিছনে দুইটাই। পণ্ড করতি পণ্ডিত, অর্থাৎ সমাজের সব কাজ যে পণ্ড করে ও এক পণ্ডিত। আর এক পণ্ডিত থাকে জঙ্গলে, হুক্কা হুয়া কয়, ওরে কি পণ্ডিত কয়? শেয়াল পণ্ডিত। আর শেয়াল পণ্ডিত আর ওই পণ্ডিত আপন খালাতো ভাই। আরে গ্রামে যে সব কাজ পণ্ড করে আর জঙ্গলে যে থাকে আপন খালাতো ভাই। তবে আমু আর এ ধরনের কেউ নাই, আছে নাকি? না, সবাই ভালো, আমি সালাম ভাই, এই জায়গায় সব ভালো। এরপরে আর এক পণ্ডিত আছে, কি বলবো আপনাদের কাছে, যে সমাজে সর্বজ্ঞান রাখে। কি রাখে? তো সে হচ্ছে কি ভালো, তাকে প্রণাম করা যায় বারে বারে তার শ্রীচরণের ধারে। কিন্তু এইখানে কেউ পণ্ডিত হবেন না। শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী মহাশয় উনি বলেছে, আমার ঠাই বাবা, একটা দাড়ি পাল্লা যদি নিয়ে আসো, এক পাশে পৃথিবীর সব শাস্ত্র, এক পাশে ভক্তি নামের এক ফোঁটা নয়নের জল। ওই নয়নের জলের সমান সারা পৃথিবীর শাস্ত্র কেতাব হবে না। তাহলে ভক্তি নামের এক ফোঁটা নয়ন বাড়ি কারা দিতে পারে? ভক্তরা, পণ্ডিতেরা পারে না। তাহলে আমি চরণ ধরে করিব না, কেউ পণ্ডিতের কথায় মাথা নাড়াবেন না। পণ্ডিত হলে পরে কি বলবো আপনাদের ধারে, গুরুর কৃপা পাওয়া যায় না বিশ্ব চরাচরে। তাহলে প্রথম প্রশ্ন করেছিলাম, আমি ছোট ছোট করে দেব সমাধান, কারণ বারে বারে হবে গান। তাহলে প্রথম প্রশ্ন কি করেছিল? দান। দীক্ষা দিয়ে, দীক্ষা যখন তুমি দিচ্ছ, কথা নিও, এই দীক্ষা দিয়ে দক্ষিণা নেও কেন? আরে বোকা, দক্ষিণায় দক্ষতা বাড়ে শাস্ত্রের মধ্যে গায়, এই জন্য গুরুর কাছে দীক্ষা নিলে দক্ষিণা দিতে হয়, আর কিছু নয়। এ সাধারণ কথা। তারপরে বলছে, তাই আমি ছোট ছোট করে উত্তর দিয়ে যাব। মন্ত্রের দোষ না তোমার দোষ, মালায় কয়টা গুটি? এইভাবে করতে করতে যে প্রশ্নটা আগে করা উচিত ছিল, যে মা বাবাকে কলির ছেলে মেয়েরা ভালোবাসে না কেন, কি বলেছিল না উনি? আমি পটুয়াখালীতে যাই, উনি বলেছে কাব্য সভার ঠাই, সেখানে দেখতে পাই এক মা রুটি খাচ্ছে, কলার দিকে তাকাইয়া কাশছে। উনি জিজ্ঞেস করছে তার ঠাই, বুড়িমাই আপনার কাছে জানতে চাই, আপনি রুটি খাচ্ছেন আর কলা দেখে কাশছেন, এটার কারণ কি বলুন তো মোদের ঠাই? বুড়ি বলেছিল, আমার ছেলে প্রভাষক, একটা বিয়ে করেছে, সুন্দরী বউ ঘরে আছে। উনি সরকারি কলেজের প্রভাষক, বলেছে তাই তোমার মা যদি ঘরে থাকে আমি থাকবো না, তোমারে জানাই। কথা নেবা বৃদ্ধাশ্রমে দিয়ে আসবা। ওই বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, কি হলো শেষে? এইদিকে যখন সকালবেলা কলা রুটি দিয়া গেছে, তখন ছেলের কথা মনে পড়েছে, রুটি খাচ্ছে আর কলা তার দিকে তাকাইয়া কাশছে। অর্থাৎ আমার ছেলে কলা খুব ভালোবাসে। ছেলের টাকা আছে, কি বলবো আপনাদের কাছে, কিন্তু কিনে খাওয়ার সময় পাচ্ছে না, এই জন্য ওই কলার দিকে তাকাইয়া কাশছে। উনি যখন জিজ্ঞেস করে, আপনি কলার দিকে তাকাচ্ছেন কেন আর কাঁদছেন কেন? বলছে, আমার ছেলে না কলা খেতে খুব ভালোবাসে। কি বলে গেছে না? তবে হ্যাঁ, স্কুল হতে পেতে সূক্ষ্ম, সকলই সাধন সাপেক্ষ, অধ্যাত্ম বিজ্ঞানে দক্ষ হয়েছে যে জন, সে জেনেছে আত্মতত্ত্ব, জড়বাদী পরম তত্ত্ব মানে না কখন। জানতে হলে আত্মতত্ত্ব হয়ে তুমি শিশুর মতো, করতে হয় সেই মানুষ আশ্রয়, সদ্গুরুর করুণা হলে তারে দেওয়া সাধন বলে, হৃদয়ে দুয়ার যাবে খুলে পাবে আত্মপরিচয়। তাহলে কি? স্থূল হতে পেতে সূক্ষ্ম, অর্থাৎ মা বাবাই হচ্ছে আসল গুটি, এই সংসারের খুঁটি। মা বাবাকে যদি ভালো না বাসে, এখানে হরি কথা আল্লাহ কথা শুনতে কেউ আসে, আমি করি বর্ণনা, তার কোনো ফল হবে না, কোনোদিন হতে পারে না। কারণ এই সংসারে মা বাবার চেয়ে বড় কেউ নাই। এই জন্য হিন্দুর শাস্ত্রে গায়, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ, পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা নমঃ। পিতার কাছে স্বর্গ, পিতার কাছে ধর্ম। বন্ধু, তুমি যদি স্বর্গের উপরে যেতে চাও, একবার মায়ের কাছে যাও। জননী জন্মভূমিচ্ছা স্বর্গাদপি গরিয়সী, মায়ের চরণ আছে গয়া গঙ্গা কাশী।
মুসলমান শাস্ত্রে কি বলছে? সন্তানের বেহেশত কোন জায়গায়? মায়ের পায়ের নিচে। কি বলেছে না? তাহলে এই কথা কি ভুল হতে পারে? কোনদিন ভুল হতে পারে না, পারে না, পারে না। আমার যারা ফেসবুক ফ্রেন্ড আছে, আমায় দেখেছেন, আমার একটা ছেলে আছে ক্লাস 8-এ পড়ে, বেশি বড় হয় নাই, কারণ বুড়াকালে বিয়ে করছি তো। তা বুড়োকালে বিয়ে করেছি, আপনাদের জানাচ্ছি 1 বছর ওই ছেলেটা অসুস্থ ছিল, তার মধ্যে 2 মাস বেশি কিডনি সমস্যা আর খিচুড়ি হয়েছিল। রমেশ ডাক্তার বাবাজি মঠবাড়িয়ায়, উনি একটা ইনজেকশন দিয়েছিল। মন দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন রস কোথায়। 1300 টাকা দাম এর 20টা ইনজেকশন। একটা ইনজেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে খিচুড়ি। ছেলে মেয়ে যদি ছটফট করে, কোনো মা বাবা দেখতে পারে? কোনো মা বাবা দেখতে পারে না। আমি পাগল হয়ে যাই। তা ওনাকে নিয়ে, ছেলেটাকে নিয়ে যখন মঠবাড়িয়া হসপিটালে যাই, রাত্রিবেলায় 12টার সময় আমরা অ্যাম্বুলেন্স ভাড়া করে বরিশালে নিয়ে যাই। একটু ভালো হয়েছিল, বাড়ি ফিরেছিলাম, আবার সেই আবার নিয়ে গেলাম। ওখান থেকে রেফার করলো ঢাকায়। যখন রেফার করলো ঢাকায়, কিডনির ডাক্তার, অপারেশন করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে মানসিক সমস্যা, খিচুড়ি, এই জন্য মানসিক ডাক্তার দেখাতে হবে। আমি বললাম, একটা ছেলে, এইটাকে সেরবো এখন? অপারেশন করতে হলে চেপতে হবে, তাছাড়া উপায় নাই। আমি বললাম না, কারণ মা বাবা যে কেমন বস্তু সেদিন আমি বুঝতে পেরেছি। আপনারা দেখেছেন এবার আষাঢ় শ্রাবণ মাসে যে পানি বন্যাটা হয়েছে, শুধু পানি আর পানি, এদিকে হয়েছে কিনা আমি জানি না, শুধু বৃষ্টি আর বৃষ্টি। তখন আমি আসতেছি, বলতেছি কি আমার সহধর্মিনীকে, শোনো, আমার মনে পড়েছে ঠাকুরের কাছে গেলে ভালো হবে আমার ছেলে। অর্থাৎ বিপদ কালে একজন বন্ধু, ওই বন্ধুকে নিয়ে আর কোনো বন্ধু নাই সংসারে। বলছে কোন ঠাকুর? কেন? মঠবাড়িয়ার নির্মল ঠাকুর। কি নাম শুনছেন তো নাকি? মঠবাড়িয়ার নির্মল ঠাকুর। আমি মঙ্গলবারে ফোন দিচ্ছি, ঠাকুরের কাছে যে ছেলেটা থাকে জয়, ঠাকুর তখন দীক্ষা দিচ্ছে সেই জায়গায়। ও জয়, এতবার ফোন দিচ্ছে কে? বলছে যে ফোন দিচ্ছে কাটতেও পারি না, আর দীক্ষা দিচ্ছে রিসিভ করতেও পারতেছি না। বলছে কে? বলছে উজ্জ্বল সরকার। বলছে ফোনটা দেও আমার কাছে। ফোনটা উনি রিসিভ করলেন। বাবা কি? তোমার দাদু ভাই খুব অসুস্থ, এখন কি করবো বাবা? বলছে নিয়ে আসো তাড়াতাড়ি। ওই একটা কথাই বলেছে। তাহলে 2 মাস পর্যন্ত পেন ছিল, ব্যাক পেন, মানে পিছনে ব্যথা ছিল, প্রসাব করতেছিল, পায়খানা বন্ধ। বুঝতে পারছেন অবস্থাটা কেমন? কিডনি সমস্যা। যখন আমি আসতেছি মাইক্রো বাসে, যখন আসতেছি তখন আমার বন্যার জলে মাইক্রো বাসের ভিতরে আমরা ভিজে গেছি। আমার স্ত্রীকে বলি, দেখো বন্যা হয়ে গাছপালা ভেঙে যাচ্ছে। বলছে শোনো, কেমন বন্যা হচ্ছে? আমার জীবনে যে বন্যা হচ্ছে, কারণ আমার ছেলেটা চিৎকার করে কাঁদছে, এর সে বন্যার জগতে বড় কিছু নাই, হতে পারে না। যখন নিয়ে আসলাম ঠাকুরের ধারে, তলা হয়ে গেছে আমার ছেলে। ডাক দিয়ে বলে, বাবা ওর একটু সমস্যা, তোমার টাকা গেছে অনেক, আর ওরে কষ্ট করেছো, বেশি সমস্যা হয় নাই। বাবা তাহলে ঠাকুরের কাছে আসলে কেউ মরে না। ওই একটা কথাই বলেছে, ঠাকুরের কাছে আসলে কেউ মরে না। আমার শরীর থেকে ঘাম বের হয়ে গিয়েছিল। ডক্টর প্রণব কান্তি মহাশয় খুলনা থেকে ফোন দেয় যে বাবা আমার দাদু ভাই কেমন? আমি তখন কাঁদতেছিলাম, কারণ এই সংসারে যাদের পিতা হারিয়ে গেছে তারা পিতার ভাবটা বুঝতে পারে না, হারানো কত যন্ত্রণা। যাদের মা হারিয়ে গেছে এরা বুঝতে পারে না মা হারানো কত জ্বালা। ওরে পিতা হারা এ সংসারে মোর মতো কেউ না, আমি বাবা শূন্য গৃহ মাঝে কান্দিয়া বেড়াই। ওরে
তাহারা এ সংসারে মোর মতো কেউ আমার বাবা যদি থাকতো বেঁচে আমি বন্ধু পাইতাম ভালো ওরে সেই বাবা মোর থাকি কোথায় চলে গেল ওরে আমার বাবা যদি আমি বন্ধু পাইতাম ভালো সেই বাবা আমরা কি করি আমরা ফেসবুক ফ্রেন্ড করি যে হাজার হাজার বন্ধু আছে কি করি না মোবাইলে যে ফেসবুক চালাচ্ছে ছেলেরা মেয়েরা কিন্তু এই সংসারে একজন ভালো বন্ধু সে হলো বাবা এই সংসারে বাবার মতো বন্ধু নাই পণ্ডিত মশাই তুমি বলেছ তাই যে মাকে বাবাকে ভালোবাসে না আমরা বন্ধু পাকাচ্ছি বাইরে গিয়ে কিন্তু ঘরে বাবার মতো বন্ধু জগতে আর নাই ওরে বাবা যদি থাকতো বেঁচে আমি বন্ধু পাইতাম ভালো ভালো সেই বাবা মোর থাকি কোথায় চলে গেল ওই যে কাঁচা ধানে বই পড়িল যে শুধু সারি হাই বাবা যাদের আছে ঘরে তোমরা আমার কথা দিও তারে শ্রদ্ধা ভরে নয়ন জলে বাবার চরণ ধোয়াইও ওরে বাবা যাদের আছে ঘরে তোমরা আমার কথা তারে শ্রদ্ধা
সংসারে কেউ তো হলো না, আমি পিতৃহারা, কপাল কপাল পুরা, মোর ব্যথা বুঝলো না। ও রে আমার ব্যথা বুঝবে কেউ তো হলো আমি পিতৃহারা, কপাল পোড়া, ব্যথা বুঝলো তারাই বুঝতে পারবেন যাদের সংসার থেকে বাবা হারিয়ে গেছে কোনো জানাই। বাবা যেভাবে খোকা বলে ডাক দেয়, এই সংসারে কেউ আর খোকা বলে ডাক দেবে না। ঘর থেকে বের হলে বাবা যে সাবধান করে দেয়, বাবা সাবধানে যাবে। যেদিন বাবা থাকবে না রে, সেদিন কেউ আর সাবধান করে দেবে না। ও রে কান্ত বলে মাতা পিতা জ্যান্ত ভগবান, জ্যান্ত ভগবান, আমি অবহেলে করলে না রে তাদের চরণ অমৃত পান। কান্ত বলে মাতা পিতা জ্যান্ত ভগবান, আমি অবহেলে করলে না রে তাদের চরণ অমৃত পান। ওরে আমি কেমনে পাবো স্বর্গে স্থান, কেমনে পাবো স্বর্গে স্থান, ভাবলে না রে তাই বাবা সুন্দরী হবাসে কান্দিয়া তাহারা আরে দেখেছেন, সন্তান ভালো মন্দ যদি হয় এটা মা বাবার পিছনে কিন্তু শক্তি নয়। সন্তান ভালো হওয়ার পিছনে মায়ের ভূমিকাটা বেশি, মন্দ হওয়ার পিছনেও মায়ের ভূমিকা বেশি। সন্তান যদি গর্ভে আসে কি বলবো আপনাদিগের পাশে, তাহলে শাশুড়িরা বলে বৌমা কথা নাও, তুমি একটু সিরিয়াল দেখতে যাও। তাহলে গর্ভে তো সন্তান থাকে কি বলবো স্বভাবাকে, যেভাবে সিরিয়ালে যা যা হচ্ছে ওই গর্ভেও তাই তাই হচ্ছে। কি হচ্ছে না? অর্থাৎ সন্তান গর্ভে এলে মা যে যে কর্ম করবে সেই স্বভাব সন্তানে পাবে। কি পাবে না? তাহলে সন্তান তো গর্ভে আসে, মা যা যা দেখেছে সিরিয়ালে ওই সন্তান সেই স্বভাব পাচ্ছে গর্ভাবাসে থেকে। জগতে ভুট্টাই কয় মা আমার একটা মোবাইল দেয়, স্ক্রিন টাচ, ওই তো হয়ে গেছে ছেলে মেয়ের কাজ। থাকে না এখন লজ্জার লাশ। দেখবেন ওই পাশে বাগানে দাঁড়ায় দাঁড়িয়ে মোবাইল চাপতেছে। এই ব্যাপার কি করে না, এটা ছোট ছোট ছেলে মেয়েরা বেশি করে। এটা কেন করে জানেন? মায়ের জন্য। আমাদের হিন্দু শাস্ত্রের মধ্যে একজন ভক্ত ছিল, মায়ের গর্ভের থেকে হরিনাম করেছিল। বলেন তো কে? হ্যাঁ, মারা বলতে পারেন না? মায়ের গর্ভের থেকে হরিনাম করেছিল। কে করেছিল?
প্রহ্লাদ কে বলেছে? মায়ের গর্ভের থেকে হরিনাম উচ্চারণ করেছিল। তখন গর্ভে হাত দিয়ে বলতেছে, খোকা রে, তুই এখানে বসে হরিনাম করে পাগল করলি আমারে। হরিনাম শিখলি কোন জায়গার থেকে একটু বলতো খোকা। বলছে, মা, আমি আমার জন্য হরিনাম শিখিনি, আমি তোমার জন্য শিখেছি। কিভাবে জানো? তুমি আমাকে গর্ভে রেখে সাধু সঙ্গে যাও, হরি কথা শোনো। আমি গর্ভে বসে হরি কথা শুনতে পাই, তাই আমি এখানে বসে বসে শিখেছি। মা, তোমারে জানাই আমার কোনো পুণ্য নাই, এই জন্য পাগল বিজয় সরকার গায়, আবার যদি পাঠাও দয়াল ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্তা মায়ের গর্ভে জন্ম দিও মরে। দেখেছেন? তাহলে ভক্ত প্রহ্লাদ যিনি মায়ের গর্ভের থেকে হরিনাম করেছিলেন, তিনি। এই জায়গায় আমি একটা প্রশ্ন পণ্ডিতের কাছে টানি। মুসলমানের মধ্যে একটা ছেলে ছিল, সে মায়ের গর্ভের থেকে কোরআন শরীফ শিখেছিল। আপনারা কেউ বলবেন না, দেখি পণ্ডিত মশাই কি বলে। কেন তো পণ্ডিত সব জায়গার অবস্থাই জানে, কেমন মুসলমানের পরিবেশ, কেমন হিন্দুর পরিবেশ, বুঝতে পারছেন? সবই জানে। তাই আমি প্রশ্ন রাখি, ওর সন্নিধানে মায়ের গর্ভের থেকে কোরআন শরীফ শিখেছিল না? কে শিখেছিল আর নাম কি? বলি আপনাদের ভাই, আমি তোর কাছে জানতে চাই। কি ঠিক আছে? বুঝতে পারছেন? আমারে অনেক প্রশ্ন দিয়েছে, আমি দেবো না? দেব। তাহলে কি পেলাম? যে মা বাবার কথা কেন শোনে না, অর্থাৎ এটা মায়ের পিছনে অনেক কর্ম থাকে। মাটি যেমন ফলটি তেমন, মা যদি ভালো কর্ম করে সন্তান ভালো হয়ে জন্মগ্রহণ করে, মিথ্যা নয় প্রভু সংসারে। তাহলে কি মা বাবার আগে ভালো হতে হবে। পণ্ডিত কথা নেও, তুমি একটু বুঝে যাও যে মা যদি ভালো হয় সন্তান এমনি ভালো হয়। তাহলে সন্তানের দোষ না, মা যেভাবে কর্ম করে ওইভাবে সন্তান জন্ম ধারণ করে। আমি বলি তোমার ঠাই, এই জন্য সন্তান না শয়তান হিসাবে মা করে পায়। ওরে সন্তান কয় না, কি কয়? শয়তান। ওরে সন্তান কয় না, এটা মায়ের দোষ। এই জন্য বলছে শাস্ত্রে কি, পরিবার চিরন্তন মাতৃ সদন। ছোট্টবেলায় পড়েছেন না, সরে অসৎ সঙ্গ ত্যাগ করো, কি আছিল না? সরে আলস্য দোষের আকর। একদম সত্যি কথা না? মা এখন কি হয়েছে জানে? সরে অজগরটি আসছে তেরে, মানে মিথ্যা কথা। সরে আমটি আমি খাবো পেরে। বলেন তো এখন আম আছে নাকি গাছে? তাহলে এটা মিথ্যা কথা না, একদম ফালতু কথা, এখনো কথাই না। এই জন্য এখন সব নষ্ট হয়ে যাচ্ছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে। তাই তোমারে করি মানা, মা বাবাকে আগে চেনো। মা বাবা ছাড়া বেশি কিছু বুঝতে যাইও না, মা বাবাই থাকি ভগবান। এইটা দিলাম তোমার সমাধান। ওরে যত কইরা বলবো ও বুঝবে না, ও বুঝবেই না। দেখবেন এরপরে আইসে কবে কি জানেন? যে ও যা উত্তর দিয়ে গেছে আর কিছু হয় নাই। দেখবেন ওরা আইসেই কবে আনে। কেন জানেন? যারা রাত্রির বেলায় চোখে দেখে না তাদের যারা কি কয়, রাত কেনা কয় না কয়, তাদের রাত কেনা কয়। এক ভদ্রলোকের বাড়ি এই গ্রামে, একটু মাঠ আছে, মাঠ ভিতরে। তা ওই গ্রামে বিয়ে করেছে। তা ও আবার রাতের বেলায় চোখে দেখে না, মানে রাত কানা, বুঝতে পারছেন? এখন সন্ধ্যার আগে আগে শাশুড়ি খবর দেশে জামাই রে, জামাই কথা নেবা, সন্ধ্যার সময় একটু আমাকে বাড়ি আসবা। কিন্তু ও যে রাইত কানা এইটা শ্বশুর বাড়ির মানুষে জানে। আর শ্বশুর বাড়ির মানুষের বলাও যাবে না যে আমি রাইত কানা। এখন মায়ের কাছে গিয়ে কইতেছে, ও মা, কি আমার শাশুড়ি খবর দিয়েছে সন্ধ্যার সময় একটু যেতে বলছে, আমি তো রাত্রে চোখে দেখি না, যাবো কেমনে? তাহলে ওর শ্বশুর বাড়ি কে কে আছে? দুই শালা বউ, বুঝতে পারছেন? শাশুড়ি, বিধবা শাশুড়ি, মানে শ্বশুর নাই। এরপরে আছে একটা কাজের লোক আর 5টা বলদ গরু। হ্যাঁ, এখন মা শিখিয়ে দিয়েছে, একা তুই বোঝো না কিভাবে যাবি? বলছে, না মা, আমি তো বুঝি না। ওই মাঠের মধ্যে তোর যে শ্বশুরের 5টা বলদ আছে, সন্ধ্যার আগে আগে গিয়ে একটা বলদের লেজ ধরবি। তাহলে সন্ধ্যার সময় যদি গরু তাড়ানো হয়, গরু বাড়ি যায় না? কয়েন মাসি না,
তা ওই বলদে গিয়ে ওই বলদের লেজ ধরেছে। যখন লেজ ধরেছে বলদ দেশে তো, কিন্তু ওই ভদ্রলোক কিন্তু লেজ ছাড়ে নাই। রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, চোখে দেখে না, ও পিছনে পিছনে দৌড়। তাহলে গরু বাড়িতে গিয়ে কোন ঘরে ওঠে? বড় ঘরে ওঠে না গোয়াল ঘরে? গোয়াল ঘরে না, মানে গরু ঘর যে জায়গা, ও সেই ঘরে উঠিছে। সন্ধ্যার পরে কি বলবো আপনাদের ধারে, কাজের লোক আর কি গলায় কি জানি দেয়, ডাউন ডাউন। সত্যি কথা, এখন ডাউন নিয়ে আসতেছে। ব্যাপারটা কি, আমাকে তো 5টা বলদ, আর একটা বলদ আসলো কোন জায়গাতে, হ্যাঁ, ডাক দিতেছে, মানুষের আকৃতি দেখতেছে, দাদা চোর চোর চোর। ও তো ওই বাড়ির জামাই, বড় চলা নিয়ে আসিছে, আর সেই তো কেলানি শুরু করে দিচ্ছে। হ্যাঁ, আমি তোকে দাদা বাবু, দাদা বাবু। দাদা বাবু হয়ে গেছে কাবু, এখন কাদার মধ্যে খাচ্ছে হাবু দুবু। যখন শুনছে আমি তোকে দাদা বাবু, বড় শালা একটু লজ্জা পাইছে না, কয় ঘরে চলে গেছে। এখন শালা বাবুর কাছে গিয়ে বড় শালায় বলছে, শোনো দাদা বাবু গোয়াল ঘরে আসছে, তারে মারছি, তুমি একটু আদর কইরা আনো না। বলছে কেন? বলছে শালা বউর যদি সোয়া ননদ জামাই রঙে লাগে, কত মধুর লাগে জানো। তুমি শালা বউ না, একটু যাও দাদা বাবুকে একটু ধরে নিয়ে আসো। চলে গেছে। দাদা বাবু আপনি এই গোয়াল ঘরে আসছেন কেন? শোনো, আমার শ্বশুরে মইরা গেছে, সে বলিয়া গেছে আমারে যে বাবা আমার বাড়ির একটু দেখা রাখবা। আমি প্রথমে আজকে গোয়াল ঘরে আসলাম কেন জানো? যে গরু কয়টা কেমন আছে, রাইট কেন আছে, এই কথা কবে না। কথাটা বুঝতে পারছেন? রাত কেনা এই কথা বলতে স্বীকার করবে, নয়া কাটে না। দাদা বাবু চলেন না, আমি যাবো না। এখন দেখবেন শালা বউ যদি ননদ জামাইয়ের হাত ধরে, কত মজা লাগে অন্তরে, ও কি মজা। চলে গেছে এইভাবে, রাতে তো চোখে দেখে না। দরজায় গিয়ে যখন বলছে দাদা বাবু 1 বালতি জল দিলাম, আপনি হাত ধরেন পাও ধরেন, আমি ঘরের মধ্যে যাই। যখন ধৌত করতে যাবে, ও তো রাতে চোখে দেখে না, আকাশ বালতি গেছে কইলিয়া। দাদা বাবু কি ব্যাপার? ধুর, যে ঘোলানো জল দেছো তা দিয়ে হাত পাও ধোয়া যায় নাকি? আর 1 বালতি জল দিয়া ভালো মতো ধোয়াইয়া ঘরের ভিতরে নিয়া দিছে বসাইয়া। দাদা বাবু বসেন, আমি আপনার খাবার ঠিক করে আসি। খাবার দিতেছে। আর তৎকালীন সময় শাশুড়িরা এখনো আছে, ঘোমটা দিয়ে থাকে, থাকে না করেন? শাশুড়িরা যদি জামাই বাড়িতে যায়, শাশুড়িরা ঘোমটা দিয়ে থাকে না? এখন বৃদ্ধা শাশুড়িরা হলেও, আর এখন যে শাশুড়িরা জামাই বাড়ি আসলে, জামাই আসছো কি কায়দা কইতে পারে, মানে বলছেও শাশুড়ি ভালো সাজা সাজে, সেবা দিই সেই শাশুড়িদের পায়ে। তবে এই জায়গা ওইরকম কেউ নাই, আছে? এ জায়গা সব ভালো, খুব ভালো। তাহলে একটু পরে ডাক দিয়ে বলছে শালা বউ, দাদা বাবু খাবারের জোগাড় হয়ে গেছে, নেন আপনি খাইতে আসেন। নিচে খাইতে দিয়েছে, আর শাশুড়ি দরজার আড়ালে এইভাবে পালাই গেছে যে আমার জামাই বাবাই কি খায়, আহারে কপাল আমার। এখন বলতেছে দাদা বাবু আমি আপনার বিছনা করে আসি, আপনি পেট ভরে সেবা করেন। কিন্তু ওই ঘরে ছিল একটা বিড়াল। বিড়ালে যখন মানুষ ভাত মাখে দেখবেন, বিড়ালে কিন্তু হাতের দিকে তাকায়, আবার মুখের দিকে তাকায়। বিড়ালে ঠিক পাইছে দাদা বাবুর একটা, আর কেউ ঠিক পায় না, বিড়ালে ঠিক পাইছে। এখন দাদা বাবু যখন ওই উপরে ভাবতেছে মুখে, বিড়ালের নিচ দিয়ে দাদা বাবুর মাথা নিয়ে চলে গেছে। ওই মানে মাছের মাথা, কি কথার কথা, মাথা নিয়ে চলে গেছে। ওদিকে শাশুড়ি বেদিক হয়ে বলতেছে, ও বৌমা কি কাজ হয়ে গেছে, জামাইয়ের মাথা নিয়ে চলে গেছে বিড়ালে। বলছে শোনেন মা, তাহলে কি করবেন? বৌমা এখন কি কোনো মাছ টাছ দেওয়া যায় নাকি? বলছে আগামী দিনের জন্য শাক লাগিয়ে রেখে দিয়েছে, আপনি রসে চুবাইয়া একটু দিয়ে আসেন।
হ্যাঁ, শাশুড়ি আসতেছে আর কি, সাদা শাড়ি পরা তো, ভালো আলোতে কিন্তু মোটামুটি রাতকানা হলেও দেখা যায়, যায় না? আরো সাদা জিনিস ভালো দেখা যায় চোখে। এখন ও দেখতেছে যে বিড়াল আবার আসতেছে। শাশুড়ি সাদা শাড়ি পরা, ওই তো মাথা নিয়ে আসতেছে। শাশুড়ি তো জানে না যে জামাই বিড়াল খেদাবে। আসো, আমিও রেডি হয়ে গেছি। যখন শাশুড়ি ওই খালে হাত দিয়েছে মাথা দেবে, তখন বিড়াল, চুপ করা বিড়াল, শাশুড়ি চিত হয়ে পড়ে গেছে। ও দাদা বাবু, শেষ পর্যন্ত মায়ের মানলেন? অসভ্য কোথাকার, আমি শিক্ষা দিয়ে দিলাম। কি শিক্ষা দিয়েছি জানো? আমার দুইটা শালা বউ থাকতে এই বৃদ্ধাকালে আমার শাশুড়ি কেন আসবে আমার কাছে মাথা নিয়ে? আমি শিক্ষা দিয়ে দিলাম। রাত কানা যে এই কথা, রাত কানা যে এই কথা বলার সাধ্য নাই। ও স্বীকার করবে না, ও বুঝবে না কিছু। ধরো আর কাজ এইবারে সুসংযোগে একখানা গান গাই।